আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মশাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে তোমরা জেনে গেছো এটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের শেষ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর তোমাদেরকে আগামী বছর অর্থাৎ যখন তোমরা সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন এই চ্যানেলের মধ্যে তোমরা প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ভিডিও ও সাজেশন পাবে। তাই দেরি না করে তোমরা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো ও কমেন্টস করে তোমরা জানিয়ে দাও কি কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতে চাও। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের শেষ অ্যাসাইনমেন্টের উত্তরমালা অর্থাৎ কৃষি শিক্ষা বিষয়ের উত্তরমালা নিয়ে। তো এখানে তোমাদের যে নির্ধারিত যে কাজ ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল যে সৃজনশীল প্রশ্ন। এক নম্বর ছিল ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন। অর্থাৎ তোমাদের বুঝতে হবে যে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসের মধ্যে একজন শিক্ষক বলছিলেন, কৃষি শিক্ষা বিষয়ে শিক্ষক বলছিলেন যে সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। অর্থাৎ আমরা যে ফসল বলি এই ফসলগুলো একই ধরনের মাটিতে ফলে না। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন, এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত হয়। ক নাম্বার এই উদ্দীপক থেকে এখানে প্রশ্ন করা হয়েছিল। ক নাম্বার প্রশ্ন মধ্যে বলছিল যে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। এখন বলছে তোমার যে উদ্দীপকের মধ্যে যে ফসলের নামগুলো বলছে আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি, এর মাধ্যমে কোন চাষের উপযোগী কোন মাটি প্রয়োজন সেই মাটির প্রকার অনুযায়ী একটি তালিকা তৈরি করার জন্য। খ নম্বরে বলছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা তা যুক্তি দিতে হবে। 2 নম্বর প্রশ্ন মধ্যে বলছে তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্টের। এখন উত্তরমালা আমরা দেখব। শ্রেণী ষষ্ঠ, বিষয় কৃষি শিক্ষা। তো উদ্দীপকটি আমি তোমাদেরকে পড়ে শুনাইছি, এখন আমরা সরাসরি উত্তরের মধ্যে যাব। একের ক এর উত্তর, অর্থাৎ এখানে বলা হয়েছিল উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করতে বলছিল। তো উত্তর হবে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো। প্রথমে আলু চাষের জন্য বেলে দোআঁশ মাটি উপযোগী। বেলে দোআঁশ মাটি হালকা প্রকৃতির হয়ে থাকে। গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী, তবে মাঝারি নিচু জমিতে গম চাষ করা যায়। দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। পাট চাষের জন্য উঁচু এবং মাঝারি উঁচু জমি বেশি উপযোগী। দোআঁশ মাটি পাট চাষের উপযুক্ত। তরমুজ চাষের জন্য বেলে মাটি উপযুক্ত। বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে তরমুজ চাষ করা হয়। বাদাম চাষের জন্য উপযুক্ত মাটি হলো বেলে মাটি। বেলে মাটিতে বালি, পলি ও কর্দম কণা মিশ্রিত থাকে। বাঁধাকপি চাষের জন্য উপযুক্ত মাটি এঁটেল মাটি। এঁটেল মাটিতে শতকরা 40 ভাগ কর্দম কণা থাকে। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছিল শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। তো শিক্ষকের শেষ মন্তব্যটি ছিল এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পালিকণা ও কাদাযুক্ত হয়। শিক্ষকের মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে, কারণ আদর্শ পলি দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত থাকে। ধান চাষের জন্য এ মাটি উপযোগী নয়, কারণ কঙ্করযুক্ত পলি দোআঁশ ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। যে মাটিতে কমপক্ষে শতকরা 40 ভাগ কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলে। নদী, অববাহিকা ও হাওয়ার বাহর এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। প্রকারভেদে ও উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বুরু ও জলি আমন চাষ করা যায়। মাটির অন্যাতক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন,
ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। এখানে মাত্রা হবে। পরিশেষে বলা যায় উপরোক্ত গুণাগুণ যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না, তাই এই মাটি ধান চাষের জন্য উপযুক্ত নয়। 2 নম্বর প্রশ্নের মধ্যে বলছিল যে তোমার এলাকার জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। উত্তর হবে আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করা হলো। ফুল জাতীয় ফসলের মধ্যে আমার এলাকায় যা জন্মে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি, হাসনা, হেনা। ফল জাতীয় ফসল পেঁপে, কলা, লেবু, কিউই ফল, আনারস। শাকসবজি জাতীয় ফল আলু, গাজর, শসা, পালং শাক, লাউ। মশলা জাতীয় ফসল পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা। উপরোক্ত ফসলগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো। ফুলের অর্থনৈতিক গুরুত্ব: 1 নম্বর, ফুল সহজে চাষ প্রক্রিয়া ও অভিযোজন যোগ্যতার কারণে এটি চাষের বহুল জনপ্রিয়তা রয়েছে। 2, ঝুলন্ত ঝুড়ি, মালা তৈরি, বিয়ে বাড়ির স্টেজ সাজানোর কাজে ব্যবহৃত হয়, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিক্রেতা লাভবান হয়। ফলের অর্থনৈতিক গুরুত্ব: 1 নম্বর, যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টি মূল্য পেয়ে থাকি, তাই এর চাষ আমাদের জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 2, ফলের উৎপাদন, বিপণন, ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমগণ কাজ বিদায় এগুলো কর্মসংস্থানের সৃষ্টি করে। শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব: 1, বাজারে বিদ্যমান শাকসবজি বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় খুব সহজেই। 2, শাকসবজি ও ফলমূল উৎপাদন করে কৃষি খাতের মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা যায়। মশলার অর্থনৈতিক গুরুত্ব: 1, বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রান্না কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় মশলা। 2, মশলার দাম কম থাকায় সবার নাগালের মধ্যে থাকে। তো এই ছিল তোমাদের 6ষ্ঠ সপ্তাহের অর্থাৎ শেষ অ্যাসাইনমেন্টের উত্তরমালা কৃষি শিক্ষা বিষয়ের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আগামী বছর 7ম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর নিয়মিত তোমাদের যেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে ইংরেজি এবং গণিত, এই বিষয়ের উপর ভিডিও আপলোড করে থাকবো। তাই তোমরা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ভালো থেকো সবাই, সুন্দর থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।